আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা হিসাব বিজ্ঞান ক্লাসে ঘটনা এবং লেনদেন নিয়ে আলোচনা করব। আমাদের এইচএসসি পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিক ঘটনা ও লেনদেন। একটি ঘটনা লেনদেন নাকি লেনদেন নয়, কখন একটি ঘটনা লেনদেন হয়, সে নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সৃজনশীল প্রশ্নে ক নাম্বার প্রশ্নে একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো লেনদেন নয় এমন ঘটনাগুলি চিহ্নিত করো। আজকে আমরা শিখবো একটি ঘটনা লেনদেন নাকি লেনদেন নয় সেটা চিহ্নিত করার উপায় কি, কিভাবে আমরা বুঝতে পারবো, সে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা জেনে নিই ঘটনা কি। ঘটনা হলো কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে কোনো কিছু সংঘটিত হওয়াকে ঘটনা বলা হয়। একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে কোনো কিছু সংঘটিত হওয়াকে ঘটনা বলা হয়। ঘটনা বলতে একটা কাজ হওয়াকে বোঝানো হচ্ছে, কোনো একটা অবস্থার পরিবর্তন হওয়াকে ঘটনা বলা হয়। এই ঘটনা দুই ধরনের, একটা আর্থিক ঘটনা আর একটা অনার্থিক ঘটনা। আর্থিক ঘটনা কি? সাধারণত অর্থের সাথে সম্পর্কিত ঘটনাকে আর্থিক ঘটনা বলা হয়, আর যে ঘটনা অর্থের সাথে সম্পর্কিত নয় তাকে বলা হবে অনার্থিক ঘটনা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে রহিম করিমকে 500 টাকা প্রদান করল। এখানে রহিম করিমকে 500 টাকা প্রদান করতেছে, এখানে টাকার একটা অঙ্ক আছে 500 টাকা। এটা একটা আর্থিক ঘটনা, কারণ এখানে অর্থের সাথে সম্পর্ক আছে, এই ঘটনার সাথে অর্থের সম্পর্ক আছে। রহিম করিমকে একটি বই ধার দিল, তাহলে এখানে কিন্তু অর্থের কোনো সম্পর্ক নাই, যার কারণে এটা একটি অনার্থিক ঘটনা। আমরা এখন লেনদেন নিয়ে আলোচনা করব। লেনদেন জিনিসটা কি? একটা ঘটনা তখনই লেনদেন হয় যখন সেটি তিনটি শর্ত পূরণ করে। একটা ঘটনা আর্থিক ঘটনা লেনদেন হতে হলে তাকে তিনটি শর্ত পূরণ করতে হবে। এক নম্বর শর্ত, কমপক্ষে দুইটি পক্ষ থাকবে। কমপক্ষে দুইটি পক্ষ থাকবে। দুই নম্বর শর্ত, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। আর 3 নম্বর শর্ত থাকবে, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। তাহলে একটি ঘটনা লেনদেন হতে হলে তিনটি শর্ত থাকতে হবে মাস্ট। সেটা হলো কমপক্ষে দুইটা পক্ষ থাকবে, দুইটা তিনটা একাধিক পক্ষ থাকতে পারে, অর্থের অঙ্ক পরিমাপযোগ্য হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, তবে সেটা লেনদেন হবে। এখন দেখেন, আমি উদাহরণ দিয়েছিলাম একটু আগে আপনাদের। রহিম করিমকে 500 টাকা দিল। এখানে রহিম একটা পক্ষ, করিম একটা পক্ষ, দুটি পক্ষ থাকতেছে। তাহলে প্রথম শর্ত পূরণ করতেছে এখানে আমাদের অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যে টাকাটা দিয়েছে সেই টাকাটার পরিমাণ দেওয়া আছে না, অঙ্ক দেওয়া আছে না 500 টাকা, তাহলে এটা কিন্তু অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এখন দেখেন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, অর্থাৎ দেখেন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটা বলতে কি বোঝায়? অর্থ বাড়বে অথবা কমবে। তাহলে এখানে রহিম করিমকে 500 টাকা দিচ্ছে, তাহলে রহিমের টাকা কমবে, করিমের টাকা বাড়বে। এটা হলো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটা। এখন আমরা এই যে লেনদেনকে যদি বিশ্লেষণ করি, এই লেনদেনকে কয়েকটা ভেদে ভাগ করতে পারি। একটা হলো প্রতিষ্ঠান ভেদে। প্রতিষ্ঠান ভেদে লেনদেন বলতে পারি আমরা দুই ধরনের, একটা আন্তঃলেনদেন আর একটা বহি লেনদেন। আন্তঃলেনদেন কি? সাধারণত প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে লেনদেনগুলো সংঘটিত হয় সেটাকে বলবো আমরা আন্তঃলেনদেন। আর প্রতিষ্ঠানের বাহিরের পক্ষে সাথে যে লেনদেনটা সংঘটিত হয়, সম্পাদিত হয়, সেটাকে বলবো আমরা বহি লেনদেন। তাহলে আমরা বলতে পারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপর ভিত্তি করে লেনদেন দুই ধরনের, আন্তঃলেনদেন আর কি বহি লেনদেন। তাহলে আন্তঃলেনদেন কি? সাধারণত প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে লেনদেনটা হয় সেটাকে বলবো আমরা আন্তঃলেনদেন, আর প্রতিষ্ঠানের বাহিরের সাথে যে সম্পর্ক যে লেনদেনটা হয় সেটাকে বলবো আমরা বহি লেনদেন। প্রতিষ্ঠানের অভ্যন্তরের লেনদেন কি হতে পারে? হতে পারে সম্পত্তি বা যন্ত্রপাতির অবচয়, এটা প্রতিষ্ঠানের ভিতরে হয়, এই অবচয় কাউকে দিতে হয় না, তাহলে এটা কিন্তু একটা অভ্যন্তরীণ লেনদেন বা আন্তঃলেনদেন। আবার যদি প্রতিষ্ঠানের বাইরের পক্ষের সাথে কোনো লেনদেন হয়, যেমন রহিম ট্রেডার্সের নিকট হতে 5,000 টাকার পণ্য ক্রয় করা হলো, তাহলে এখানে রহিম ট্রেডার্স অন্য একটা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের বাইরের পক্ষ, এটাকে বলবো আমরা বহি লেনদেন। আবার লেনদেনকে যদি আমরা ভাগ করি, মূল্য পরিশোধের উপর ভিত্তি করে লেনদেনকে ভাগ করা হতে পারে। মূল্য পরিশোধ, আগে ছিল
প্রতিষ্ঠানের ভিত্তিতে। এখন মূল্য পরিশোধের ভিত্তিতে লেনদেন তিন প্রকার: নগদ লেনদেন, ধারে লেনদেন আর অনগদ লেনদেন। দেখেন, অনেকে মনে করতে পারে ধারে লেনদেন আর অনগদ লেনদেন এই দুটো একই, কিন্তু না। মূল্য পরিশোধের ভিত্তিতে লেনদেনকে ভাগ করা হয় তিন ভাগে: নগদ লেনদেন, ধারে লেনদেন আর অনগদ লেনদেন। নগদ লেনদেন কি? যে লেনদেনগুলো নগদে সম্পাদিত হয়, নগদ অর্থ আদান প্রদান করা হয়, সেটা নগদ লেনদেন। আর ধারে লেনদেন কি? বাকিতে, সাধারণত বাকিতে পণ্য ক্রয় করা হলে সেটা ধারে লেনদেন। আর অনগদ লেনদেন কি? যে লেনদেনগুলোর অর্থ বাকিও থাকে না, নগদে দিতেও হয় না, সেটা হলো অনগদ লেনদেন। আর এই অনগদ লেনদেনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লেনদেন হলো অবচয় হিসাব। অবচয় একটি অনগদ লেনদেন, মনে থাকবে, মনে রাখার চেষ্টা করবেন। অবচয় একটি অনগদ লেনদেন। এটা আমাদের এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি অনগদ লেনদেন? অপশনে দেখবেন অবচয়, টিক দিয়ে দিবেন। তাহলে মূল্য পরিশোধের ভিত্তি করে আমরা বলতে পারি নগদ, ধারে, অনগদ লেনদেন। লেনদেনকে আরো ভাবে বিশ্লেষণ করা যেতে পারে। লেনদেন হতে পারে প্রাতিষ্ঠানিক লেনদেন, অপ্রাতিষ্ঠানিক লেনদেন, ব্যক্তিগত লেনদেন, ব্যবসায়িক লেনদেন, কারবারি লেনদেন, অনেক নামে বলা যেতে পারে লেনদেন। যাই হোক, আমাদের আলোচনা বিষয়বস্তু এগুলো না, আপনারা এগুলো বই থেকে পড়ে নেবেন, তাহলে এমসিকিউ কাজে লাগবে। তো আমরা চেষ্টা করবো এখন লেনদেন নয় এমন ঘটনাগুলি চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের করণীয় কি। আমরা বলেছিলাম যে লেনদেন হতে হলে তিনটি শর্ত থাকবে, কমপক্ষে দুইটি পক্ষ থাকবে, বা দুই, তিন, চারটি পক্ষ থাকতে পারে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে। এখন দেখেন, আমি একটা উদাহরণ দিই আপনাদের এখানে, আপনারা একটু বলার চেষ্টা করেন এটা লেনদেন নাকি লেনদেন নয়। রহমান ট্রেডার্সের নিকট 1000 টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করা হয়। এটা কি লেনদেন নাকি লেনদেন নয়? এটা থিঙ্ক করেন তো আপনারা। দেখেন, রহমান ট্রেডার্সের নিকট 1000 টাকার পণ্য ক্রয় ফরমাইশ প্রদান করা হলো। এখানে কিন্তু দুইটা পক্ষ আছে, আমাদের প্রতিষ্ঠান একটা পক্ষ, রহমান ট্রেডার্স এই প্রতিষ্ঠানের একটা পক্ষ। তাহলে এখানে দুইটা পক্ষ আছে। দেখেন, এখানে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য 1000 টাকাও আছে, ফরমাইশ প্রদান করছি আমরা। এই ফরমাইশ বলতে অর্ডার দেওয়া বোঝায়। অর্ডার দেওয়া, পণ্য অর্ডার করি না আমরা, এই অর্ডার দেওয়া বোঝায়। অর্ডারের বাংলা হল ফরমাইশ। তাহলে ফরমাইশ প্রদান করা হয়েছে। অনেকে মনে করবে এটা একটি লেনদেন, কিন্তু এটা লেনদেন নয়। কারণ দুটা পক্ষ থাকলেও, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হলেও, আমরা 1000 টাকা পণ্য ফরমাইশ দিয়েছি, কিন্তু 1000 টাকাও দেইনি, পণ্যও পাই নাই। তাহলে এখানে আমাদের পাওয়াও হয়নি, দেওয়াও হয়নি, লেনদেন, দেনা পাওনা এখানে কিন্তু কোনোটাই হয় নাই। তাহলে আমরা 1000 টাকা পণ্য পাইও নাই, বা 1000 টাকাও দেই নাই, পণ্য ক্রয় করার জন্য অর্ডার দিয়েছি। তাহলে এটা হলো লেনদেন নয়, এটা লেনদেন নয়। এখন দেখা যাচ্ছে এটা হলো জানুয়ারির 1 তারিখ ছিল, জানুয়ারি 7 তারিখে রহমান ট্রেডার্স ফরমাইশ অনুযায়ী পণ্য প্রেরণ করলেন, পণ্য প্রেরণ করলেন। দেখেন, এই ঘটনাটি রহমান ট্রেডার্স কি বলছে? ফরমাইশ অনুযায়ী পণ্য প্রেরণ করলেন। এই যে আমরা অর্ডার করছিলাম 1000 টাকার পণ্য 1 তারিখে, সেই 7 তারিখে রহমান ট্রেডার্স সেই পণ্যটা প্রেরণ করেছে আমাদের কাছে। তাহলে এই পণ্যটা আমরা গ্রহণ যদি করে থাকি, তাহলে এটা আমাদের জন্য লেনদেন। তাহলে 7 তারিখে এই 1000 টাকা পণ্য যেটা আমরা প্রেরণ করছিল, সেটা আমরা গ্রহণ করবো, 7 তারিখ গ্রহণ করতেছি, তাহলে এটা লেনদেন হবে। এখন প্রশ্ন হতে পারে, স্যার এখানে তো অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বলে কিছু, কোনো অর্থই দেওয়া নাই, এটা তো 1 তারিখের সাথে সম্পর্কযুক্ত। 1 তারিখে কিন্তু 1000 টাকার কথা বলা আছে। এই যে রহমান ট্রেডার্স যেই পণ্য আমাদের প্রেরণ করেছেন, সেটা 1 তারিখের অর্ডারে, আর এখানে কিন্তু অর্থের অঙ্ক দেওয়া আছে 1000 টাকা, যার কারণে এটা কিন্তু লেনদেন হবে। এখানে টাকার অঙ্ক ভিজিবল না হলেও এখানে দেওয়া আছে 1000 টাকা। এর পূর্বের সম্পর্কযুক্ত যে ঘটনা ছিল, সেই ঘটনায় উল্লেখ করা ছিল যে 1000 টাকার পণ্যই রহমান ট্রেডার্স আমাদের দিবে, তাহলে এটা বলতে পারবো আমরা লেনদেন। এখন দেখেন, আবার আপনাদের কাছে আসতে পারে এরকম যে
প্রধান ম্যানেজারের মৃত্যুর কারণে 3,000 টাকা মুনাফা হ্রাস পেল বা কমে গেল। এখন দেখেন এখানে প্রধান ম্যানেজারের মৃত্যুর কারণে 3,000 টাকা মুনাফা কমে গেল বা হ্রাস পেল। এখানে প্রধান ম্যানেজার মৃত্যু হওয়ার কারণে যে দক্ষ ম্যানেজারের অভাবে বিক্রয় প্রপারলি হয়নি, মুনাফা প্রপারলি হয়নি, এটা হতে পারে প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ, কিন্তু এটা কখনোই লেনদেন নয়। এখানে টাকা আমাদের 3,000 টাকা কমে গেল, হ্রাস পেল, ঠিক আছে, অর্থের অঙ্ক পরিমাপযোগ্য। এখানে পক্ষ থাকতে পারে ম্যানেজার প্রতিষ্ঠান, কিন্তু এটা কিন্তু লেনদেন নয়, কারণ এখানে প্রতিষ্ঠান পরিচালনায় সরাসরি কোনোভাবে প্রভাব পড়েনি, এটাতে প্রতিষ্ঠান কোনো কিছু পায়ও নাই, কোনো কিছু দেয়ও নাই, এজন্য এটা লেনদেন নয়। আবার দেখেন আপনাদের প্রশ্ন আসতে পারে যে 20,000 টাকা বেতনে একজন দক্ষ ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তাহলে 20,000 টাকা বেতনে একজন দক্ষ ম্যানেজার নিয়োগ দিয়েছেন। এখানে অর্থের অঙ্ক আছে, ম্যানেজার একজন, প্রতিষ্ঠান একজন, দুটো পক্ষ আছে এখানে। তাহলে এখানে যদিও 20,000 টাকার অর্থের অঙ্ক দেওয়া আছে, দুটি পক্ষ থাকতে পারে, কিন্তু এটা লেনদেন নয়, কারণ আমরা ম্যানেজারকে নিয়োগ দিয়েছি কিন্তু এখনো ম্যানেজারকে বেতন দেয়নি, টাকা দেই নাই। 20,000 টাকা বেতনে আমরা একজন ম্যানেজারকে নিয়োগ দিয়েছি, এটা কিন্তু লেনদেন নয়। এরূপ আমরা বিশ্লেষণ করলে আরো অনেক তথ্য পাবো যেগুলো লেনদেন নয়। আপনারা একটা ঘটনা লেনদেন নাকি লেনদেন নয় সেটা পর্যালোচনা করার পূর্বে মাথায় রাখবেন যে একটি লেনদেনের কমপক্ষে দুইটি পক্ষ থাকবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে এবং আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে, প্রতিষ্ঠানের অর্থের কম বেশি ঘটবে, বাড়বে অথবা কমবে, এইরকম একটা আর্থিক অবস্থা পরিবর্তন ঘটবে। সেটা প্রতিষ্ঠানের অর্থ হতে পারে, সম্পদ হতে পারে। যেমন দেখেন বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা, তাহলে পণ্য কিন্তু আমরা ক্রয় করছি, পণ্য চলে আসছে, আমরা টাকা দেই নাই, কিন্তু পণ্য তো পাইছি, আমাদের সম্পদ কিন্তু প্রতিষ্ঠানের সম্পদ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, প্রতিষ্ঠানের ক্রয় হিসাব দায় বৃদ্ধি পাচ্ছে প্রতিষ্ঠানে, তাহলে দায় বৃদ্ধি পাচ্ছে, এখানে আমাদের সম্পদ আসতেছে, এক্ষেত্রে এটাও একটি লেনদেন। মূল কথা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে, অর্থের অঙ্ক পরিমাপযোগ্য হলে সেটা লেনদেন বলে গণ্য করবো আমরা, যদি তার দুইটির বেশি বা দুইটি পক্ষ থাকে। এখন কথা হলো হতে পারে এরকম, যেমন বলতে পারি যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দিতে পারি যেটা লেনদেন না হয় কিন্তু অর্থের অঙ্ক পরিমাপযোগ্য পক্ষ থাকে। যেমন দেখেন মালিকের ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রয় করে ছেলেকে বিদেশ পাঠালেন 2 লক্ষ টাকা, মানে মালিকের ব্যক্তিগত মোটরসাইকেল 2 লক্ষ টাকা বিক্রয় করে ছেলেকে বিদেশ পাঠালেন। এখানে দেখেন সে মোটরসাইকেল বিক্রয় করছে একটা পক্ষের কাছে, নগদ টাকা পাইছে 2 লক্ষ, ওই টাকা দিয়ে ছেলেকে বিদেশ পাঠাইছে। এখানে অনেক পক্ষ থাকতে পারে, অর্থের অঙ্ক পরিমাপযোগ্য হতে পারে, আবার আর্থিক অবস্থার পরিবর্তনও ঘটতে পারে, কিন্তু এটা লেনদেন হবে না। মাথায় রাখবেন লেনদেন হতে হলে 3টি শর্ত যেমন থাকতে হবে, আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত আছে, এটা হলো প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক যুক্ত হতে হবে। প্রতিষ্ঠানের মালিক তার ব্যক্তিগত মোটরসাইকেল বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠাক, স্ত্রীর জন্য গহনা ক্রয় করুক, তার ব্যক্তিগত তহবিল থেকে যেই খরচই করুক না কেন সেটা আমাদের প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত নয়, বিধায় এটা কখনোই লেনদেন হবে না। মালিকের ব্যক্তিগত খরচ কখনোই লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না যদি সেটা মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে খরচ করে, কিন্তু মালিক যদি প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে তার ব্যক্তিগত খরচ করে থাকে সেটা লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। যেমন প্রতিষ্ঠান থেকে 500 টাকা নিয়ে ছেলের স্কুলের বেতন প্রদান করা হলো, মালিকের ছেলে স্কুলের বেতন প্রদান, বা প্রতিষ্ঠান থেকে 5,000 টাকা নিয়ে স্ত্রীর জন্য গহনা ক্রয় করলেন, তাহলে সেক্ষেত্রে এটা লেনদেন। এই যে মালিক প্রতিষ্ঠান থেকে যে অর্থটা নিয়ে যাচ্ছে এটাকে আমরা উত্তোলন বলে বিবেচনা করব, এটাকে বলবো আমরা উত্তোলন, যা মালিকানা সত্ত্বকে হ্রাস করবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, উত্তোলন মালিকানা সত্ত্ব জিনিসটা কি। মূলত আমরা একটা জিনিস মাথায় রাখবো, প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত তথ্য হতে অবশ্যই হতে হবে, ঘটনা হতে হবে। প্রতিষ্ঠানের সাথে ঘটনা সম্পর্কিত না হলে আমরা কখনো সেটা লেনদেন মানে ধরবো না। আর মালিকের ব্যক্তিগত খরচ মালিক নিজস্ব তহবিল হতে বহন করলে সেটা কখনোই লেনদেন হবে না। মালিকের স্ত্রীর জন্য ব্যক্তিগত তহবিল হতে গহনা ক্রয় করলে এটা কখনোই লেনদেন নয়, কিন্তু মালিক তার স্ত্রীর জন্য প্রতিষ্ঠান থেকে 500 টাকা নিয়ে গহনা ক্রয় করলে সেটা লেনদেনের মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে আশা করি
আজকের লেনদেন ক্লাসটি আপনারা বুঝতে পারছেন। এই ক্লাসটি দেখার পরে আপনারা আপনাদের বই থেকে লেনদেন নয় বা লেনদেন নয় এমন ঘটনাগুলি চিহ্নিত করার যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ার চেষ্টা করবেন, সেগুলো করার ট্রাই করবেন। ইনশাল্লাহ সবাই পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।